আমি নিজেকে বিবাহিতা বলে যে মেনে নিয়েছি তা কিন্তু একেবারেই না। যুবরানী ইলম, তুমি ভালো করেই জানো এই বিবাহে আমারও সম্মতি ছিল না। তিনি কি আপনার মেয়েকে নিজের মেয়ে বলে স্বীকার করবেন ছোট রানী? চঞ্চলা, চপলা, তোমরা ছোট রানীর কন্যাকে নিয়ে খেলতে যাও। জি যুবরানী। এসো কন্যা, আমাদের সাথে খেলতে এসো। যাও খেলা করো চপলাদের সঙ্গে। এসো কন্যা, আমাদের সাথে এসো। কত সুন্দর বাধ্য মেয়ে আপনার ছোট রানী। এই কন্যার নামকরণ নিয়ে কিছু ভেবেছেন আপনি? যার অস্তিত্ব নিয়ে আমি চিন্তিত হয়ে পড়েছি, তার নামকরণ নিয়ে আমি এখন কিভাবে চিন্তা করব মানসিন? চপলা চঞ্চলার কথা শুনে আপনি মানসিন, আমার কন্যাকে বুকে জড়িয়ে ধরে সুখের স্বপ্নে ভেসে গিয়েছিলাম আমি। আমার চোখের পানিতে জন্ম হয়েছে আমার কন্যা, শুভ্র, সুন্দর, পবিত্র এক আলোক বিন্দুর মতো আমার কন্যা। তার পিছনে সানন্দে ছুটে গিয়েছিলাম আমি। তারপর যখন বাস্তবের মেঘে পা রাখলাম, তখন মনে হলো এই মেয়ে হয়তো আমার নয়। ছোট রানী, জিনাইন জাতি তো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এভাবেই প্রকাশিত হয়। তাহলে কেন সবাই আপনার মেয়েকে নিয়ে সন্দেহ পোষণ করবে? কি বলতে চাইছো তুমি মানসিন? ছোট রানী, পৃথিবীতে যেমন মানুষ তার গর্ভে সন্তান ধারণ করে, আর আমরা হচ্ছি জিনাইন জাতি। আমরা আমাদের সন্তানকে ধারণ করি মনে। ছোট রানী, আমাদের মন যখন জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয়, তখন আমাদের শরীরের যে কোনো অংশ থেকে সন্তান জন্ম নিতে পারে ছোট রানী। হ্যাঁ পারে, কিন্তু তাই বলে চোখের পানি থেকে? চপলারা তো ঠিকই বলেছে মানসিন। সম্রাট আরাস কেন বিশ্বাস করবেন আমার কথা? আমি নিজেই বা কেন? যেখানে আমরা সকলেই জানি মেজরানির আঙ্গুল কেটে যাওয়ায় যুবরাজ আর্দার জন্ম হয়েছিল তার রক্ত থেকে। যুবরাজ কারাপ তো জন্ম নিয়েছিল বড় রানীর ছায়া থেকে। ছায়া? হ্যাঁ ছোট রানী। আর আপনার চোখের অশ্রু হয়তোবা বড় রানীর ছায়ার থেকে আপনার শরীরের অনেক কাছের ছোট রানী, তাই না ছোট রানী? ঈশান বাংলার মাসনাদ, তুমি এত দূরে কেন মাসনাদ? বাদিয়া, এখনো আফতাব যুবরাজ দায়ানের কোনো সংবাদ নিয়ে কেন এলো না? এখনো আলফাক কেন ফিরে আসছে না?
যুবরাজ। আলফাক বলো, কি সংবাদ এনেছো তুমি? ওই সৈনিককে আপনার গোপন কক্ষে বন্দি করে রেখে এসেছি যুবরাজ। অপ্রয়োজনীয় সংবাদ। এরকম তুচ্ছ একটা সৈনিককে নিয়ে কোনো সংবাদ শোনার ইচ্ছা বা প্রয়োজন আমার নেই। আফতাবের কি খবর? তার কোনো সংবাদ তুমি পেয়েছো? না যুবরাজ, প্রাসাদের সমস্ত অঞ্চল আমি খুঁজে দেখেছি, কিন্তু আফতাবের দেখা কোথাও মেলেনি। বাদিয়া, এবার কি তুমি বুঝতে পেরেছো কেন আমি সক্রিয়ভাবে একাই সকল কার্য সম্পাদন করতে চাই? কিন্তু এই মাসনাদ তোমার একার পক্ষে হাসিল করা সম্ভব নয় যুবরাজ। অসম্ভব নয় বাদিয়া। একবার যদি আমার পরিকল্পনা মতো যুবরাজ দায়ানকে অপহরণ করা যায়, তাহলে সুলতান আথিয়ার আর সুলতানা সাহেবা তাদের পুত্রের জীবনের বিনিময়ে মসনদ আমার হাতে সঁপে দিতে বাধ্য থাকবে। আর যখন তারা তাদের পুত্র ফেরত পেয়ে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তখন কি করবে তুমি? যুবরাজ ফাহিম যখন একবার সুলতান ফাহিম হবে, তখন কি তার কাছে সৈনিকের অভাব হবে বাদিয়া? আলফাত, তুমি প্রাসাদের সর্বত্র আমার সৈনিককে মোতায়েনের ব্যবস্থা করো। হয়তো অতি সত্বর আমাদের যুদ্ধে অবতীর্ণ হতে হবে। যুবরাজ, যেখানে সামান্য বুদ্ধির সাহায্যে এই মাসনাদ হাসিল করা যেত, সেখানে তুমি মহাযুদ্ধ বানিয়ে ফেলেছো। আমি চাইছি না বাদিয়া, আমি কিছুই করতে চাইছি না। সব করাচ্ছে এই মাসনাদ, মায়া মাসনাদ। আর এই মাসনাদ চাইছে আমি নিজে গিয়ে যুবরাজ দায়ানকে অপহরণের ব্যবস্থা সম্পন্ন করি। আমি আফতাবের উপর আর নির্ভর করতে পারছি না। তাড়াতাড়ি চলো, আমাদের হাতে একদম সময় নেই। প্রাসাদের এই পথে কোথায় চলেছে খুশি? ওদিকে তো সুলতানা সাহেবার কক্ষ। তাহলে কি আমি ঠিকই ভেবেছিলাম? খুশি কি সুলতানা সাহেবার পরিকল্পনা অনুসারেই এই কাজ করছে? কি আছে ওই ঝুড়িগুলোতে? আমাকে জানতেই হবে।
ছোট রানী, আপনার কন্যার ভাগ্যে কি আছে সেটা আপনাকে সময়ই বলে দেবে। সেই সময়ের পূর্বেই যদি আপনি আপনার নিজেকে অন্ধকারে প্রবেশ করিয়ে রাখেন, তাহলে তো আপনি আপনার হারিয়ে যাওয়া সম্মান আর ভালোবাসা কখনোই ফিরে পাবেন না। আর সম্রাট আরাসের চোখে তো একদমই না। তাহলে তুমি আমাকে কি করতে বলো মানসিন? ছোট রানী, আপনি যদি বিশ্বাস করেন এই কন্যা সন্তান আপনার নিজের, তাহলে আপনার সেই বিশ্বাসের উপর ভরসা করেই এগিয়ে চলা উচিত। কিন্তু সম্রাট আরাস অথবা তার প্রাসাদের কেউ যদি চপলাদের মতো একই প্রশ্ন করে, তখন আমি কি করব মানসিন? তখনও আপনার বিশ্বাসেই অটল থাকতে হবে ছোট রানী। মনে রাখবেন ছোট রানী, এই কন্যা আপনার সন্তান, আপনার শরীরের একটা অংশ। আপনি যদি আপনার বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে তো এই মেঘমণ্ডলে এই কন্যাকে কেউই আপনার সন্তান হিসেবে মেনে নেবে না। আর তখন তো আপনার সম্মান ভালোবাসা ফিরে পাওয়া দুরূহ হয়ে যাবে। আপনার আর আপনার কন্যার স্থান হবে সম্রাট আরাসের অন্ধকার কারাগারে। আমি নিজেকে বিবাহিতা বলে যে মেনে নিয়েছি, তা কিন্তু একেবারেই না। আমার একটাই পরিচয়, আমি সম্রাট ইজবাক কন্যা ইলম। এই সময় তো তোমার এই স্থানে থাকার কথা নয় অর্থাৎ তোমার উচিত প্রাসাদের নতুন সদস্যের সাথে থাকা। আমিও ঠিক একই কথা বলতে পারি ভাইতান। আপনারও তো এই মুহূর্তে ভাবিতানের সাথে থাকার কথা। এত মুহূর্ত পর আপনি প্রাসাদে প্রত্যাবর্তন করেছেন, ভাবিতান নিশ্চয়ই আপনাকে দেখে অনেক খুশি হয়েছেন। মানসিং আমাকে দেখে অনেক আনন্দিত হয়েছে। তাহলে আপনি ভাবিতানকে রেখে এখানে কি করছেন? আসলে মানসিংয়ের জন্য একটি প্রয়োজনীয় বস্তু নিতে ভুলে গিয়েছিলাম আমি, তাই নিজের কক্ষ ত্যাগ করে এখানে এসেছি। কিন্তু যুবরানী ইলমকে রেখে তুমি এখানে কি করছো? না মানে আমিও ঠিক একই কারণে ভাইতান, আমিও একটি প্রয়োজনীয় বস্তু আনতে ভুলে গিয়েছিলাম। আরদা, আমি জানি যুবরানী ইলমকে বিবাহ করতে তোমার সম্মতি ছিল না, কিন্তু বাবা তার কথা স্মরণ করে তুমি বিবাহে সম্মতি দিয়েছ।
তাহলে চিন্তা করে কি হবে? এখন ভাবো নিজের জীবন সঙ্গিনীকে কিভাবে খুশি রাখা যায়। জি ভাইতান, আপনিও দেখুন যেন ভাবিতানকে আপনার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে না হয়। সৈন্যপ্রধান দাউদ, কিন্তু প্রাসাদে যদি আপনার এবং নাজমার উপস্থিতির কথা কেউ জানতে পারে তাহলে কি হবে? এ কথা বলো না হানিফা। যদি সুলতানা সাহেবা কোনোভাবে জানতে পারে আমাদের উপস্থিতির কথা, তাহলে সেই মুহূর্তেই তিনি আমাকে হত্যা করবেন। তুমি এত ভয় পাচ্ছ কেন নাজমা? আমি তো শুধুমাত্র আশঙ্কার কথা বলেছি। তোমাকে হত্যা করিয়ে আমার তো কোনো লাভ নেই। কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই কারণেই আমি তোমাকে মধ্যবর্তী পন্থার কথা বলেছি। আমি তোমাকে প্রাসাদে ঢুকতে সহায়তা করব, কিন্তু তারপর তোমার পথ তুমি বেছে নেবে। আপনার কথা আমি বুঝতে পেরেছি সৈন্যপ্রধান দাউদ, কিন্তু আমি তো এই প্রাসাদে কারো পরিচিত নই। আমাকে দেখা মাত্র যদি সৈনিকেরা বন্দী করে ফেলে তখন আমি কি করব? তখন যা করার সৈনিকরাই করবে। তখন তোমার আর কিছুই করার থাকবে না। অর্থাৎ আপনি আমাকে বৃহত্তর বিপদের মুখে ফেলে দিয়ে চলে যেতে চাইছেন? আমরা আমাদের সঙ্গে তোমাকে আসতে বলেছি হানিফা। সেখানে তো তোমাকে কোনো ভয়ের কথা ভাবতে হবে না। নাজমা, সৈন্যপ্রধান দাউদ, আমরা বারবার ঘুরে ফিরে সেই একই কথা নিয়ে কেন কথা বলছি? আপনাদের দুজনকে আমি চাইলেই বাবালুর গ্রামে আশ্রয় দিতে পারি। সেখানে ঈশান বাংলার সুলতান কেন, পৃথিবীর কোনো শক্তি আপনাদেরকে স্পর্শ করতে পারবে না। তাহলে সেই নিরাপদ জায়গা ছেড়ে আমি কেন এসেছি ঈশান বাংলার রাজপ্রাসাদে? তাহলে এখন তুমিই বলো হানিফা, আমরা এখন কি করব? নাজমা, সৈন্যপ্রধান দাউদ, আমি মনে করি আমাদেরকে আমাদের পূর্ববর্তী পরিকল্পনা অনুযায়ী স্থির থাকা উচিত। কি সেই পরিবর্তন হানিফা? প্রাসাদের অভ্যন্তরে এক গোপন কক্ষের কথা আপনি আমাকে বলেছিলেন। সেই গোপন কক্ষে আমি আর নাজমা আপনার জন্য অপেক্ষা করব। তারপর আপনি এমন একজন সৈন্যপ্রধানকে নিয়ে আসবেন যিনি পরবর্তীতে আমাকে অগ্রসর হতে সাহায্য করবেন, যার সহযোগিতায় আমি পরবর্তীতে আমার পথে প্রবেশ করব, আর আপনারা দুজন চলে যাবেন আপনাদের ভালোবাসার আশ্রয়। আর যদি যুবরাজ আর সুলতানা সাহেবা আমাদের কথা জানতে পারে তখন? সৈন্যপ্রধান দাউদ নিশ্চয়ই সেই পরিস্থিতিতে উপযুক্ত পদক্ষেপ নিতে প্রস্তুত, তাই না সৈন্যপ্রধান? বেশ, তবে তাই হোক। প্রাসাদের অভ্যন্তরে গিয়ে দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। আপনার জন্য বিশেষ সংবাদ আছে যুবরাজ। সংবাদ? কে প্রেরণ করেছে? সেটা আশা করি এই পত্র পাঠ করলে আপনি বুঝতে পারবেন। যদি আপনার কোনো উত্তর দেবার থাকে তবে আপনি আগামীকাল এই প্রহরে এই স্থানে পত্র রেখে দিবেন। আমি এসে সেই পত্র সংগ্রহ করে নেব। তবে অকারণে আমাকে খুঁজবার চেষ্টা করবেন না যুবরাজ।